আচ্ছা, স্যার গতকালকে যেটা পড়াইছিল সেটা হচ্ছে আয়রন আর হচ্ছে আয়রন কার্বাইড, এদের যে হচ্ছে ডায়াগ্রামটা, আয়রন কার্বাইড ফেজ ডায়াগ্রাম বা ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামও বলে এটাকে। তো এই ডায়াগ্রামটা গতানুগতিক যে আমরা ডায়াগ্রাম আঁকি, আমরা এর আগে যে আঁকছি সেগুলোর মতন না, একটু অন্য ধরনের, একটু নকশা টাইপের ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রাম ক্ষেত্রে আমাদের কয়েকটা ডিজিট মনে রাখতে হবে। সেই ডিজিটগুলো হচ্ছে কি টেম্পারেচার ওয়াই অ্যাক্সিস বরাবর টেম্পারেচার হবে। টেম্পারেচারগুলো কি কি? 723, তারপর 910, 1130, 1401, 1492, তারপর হচ্ছে 1535। 1 2 3 4 5 6, এই 6টা টেম্পারেচার আমাদের মুখস্থ রাখতে হবে। আর হচ্ছে পার্সেন্টেজ, কার্বনের পার্সেন্টেজ, কোন আয়রনে কার্বনের পার্সেন্টেজ কতটুকু, সেটা হচ্ছে আমাদের নিচে এক্স অ্যাক্সিস বরাবর লিখতে হবে। তো এই ক্ষেত্রে পার্সেন্টেজগুলো হচ্ছে এরকম: 0.008, 0.025, 0.10, 0.18, 0.50, 0.80, 2.0, 4.3, 6.67। তো এই কয়েকটা পার্সেন্টেজও আমাদের মনে রাখতে হবে। আমরা যেরকম মোবাইল নাম্বার মুখস্থ করি না, সেরকম এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো চলে আসে আমাদের ডায়াগ্রামে। ডায়াগ্রামটা আঁকানোর জন্য প্রথমে করতে হবে কি, ওয়াই অক্ষ দিয়ে দিই। ওয়াই অক্ষ দিয়ে দিলাম বিশাল। এরপর এক্স অক্ষ, সরি ক্যামেরা নড়ে যাচ্ছে, ছোট জায়গায় করতেছি। এরপর আসি হচ্ছে আমাদের এই লাস্টের দাগটা দিয়ে দিই, দিয়ে দিছি। এখন এখানে আসি, প্রথমে আগে টেম্পারেচারগুলো লিখে দেব। টেম্পারেচার সর্বোচ্চ কত আমাদের? 1535। এরপরে 1492, একটু নিচে 1492, তার একটু নিচে 1401, একটু বেশি ডিফারেন্স না, 1130, তাই একটু করে ফাঁকা দিলাম 1130। এরপরে একটু ফাঁকা দিয়ে 910, একটু ফাঁকা দিয়ে 723। যাই হোক, আমি একটু যদি স্পেসটা বেশি নিতাম আরও সুন্দর লাগতো, এও প্যারা নেই, ভালোই আছে। তো আসি আমাদের হচ্ছে ডায়াগ্রামগুলো আঁকাই। এটা আগেই বলছি, এটা নর্মাল ডায়াগ্রামের মতন না, একটু নকশা টাইপের ডায়াগ্রাম। তো আঁকায় মনে রাখতে হবে। আমি ফার্স্ট আঁকাচ্ছি, একটু হয়তো উল্টাপাল্টা হইলেও হইতে পারে, কিছু মনে করিস না। এখান থেকে অল্প একটু দূরে একটা বিন্দু দিই, এটা বরাবর, মাঝ বরাবর, ঠিক আছে? এখন এই দুইটা যোগ করে দিই। ওকে, এরপর মাঝখানে এই টেম্পারেচার বাদ, এই টেম্পারেচার থেকে এই বরাবর এখানে একটা বিন্দু দিই, এটা থেকে একটু কম, ঠিক আছে? এটা থেকে একটু কম, ছোট হবে, একটু কম। এটা খুব সূক্ষ্ম ডায়াগ্রাম, যাই হোক। এটা জিরোতে আসা মিলবে না, কিন্তু একটু ফাঁকা থাকবে, বুঝতে পারছো? জিরোতে আসা মিলবে না, জিরো থেকে একটু ফাঁকা থাকবে, সামান্য একটু ফাঁকা থাকে, কালো হয়ে যাবে এইরকম। কারণ এখানকার বিন্দুটা হচ্ছে কি জিরো থেকে একটু বড়। এই যে পার্সেন্টেজগুলো আমি এক্স অক্ষ বরাবর লিখবো, যে তাহলে 0.008, এই পার্সেন্টেজটা হচ্ছে এইটা। তাহলে একটু দাগগুলো কেটে নিই। এখান থেকে একটা যাবে, তারপরে এর পরেরটা থেকে একটা যাবে, কারণ এগুলাতে পার্সেন্টেজগুলো লিখতে হবে, সেজন্য দাগগুলো কেটে নিই। আচ্ছা, এটা স্কেল দিয়ে করলে ভালো হয়, কিন্তু যেহেতু হাতের কাছে স্কেল নেই, তাই স্কেল ব্যবহার করতেছি না। এরপর আসি, এখানে একটু এটা বর্ধিত করে দেব, সামান্য একটু বর্ধিত করে দেব, দিয়ে এই মাথা থেকে একবারে এই মাথা পর্যন্ত চলে আসবে, আসলো। এবার এই মাথা থেকে এটা মাঝ বরাবর একটা দিয়ে দেব, দিলাম। এবার এই দাগগুলো নিচে কেটে নিই, একটা একটা করে দিব আর একটা একটা করে নেব, তাহলে হয় কি ভালো হয়, ডায়াগ্রামটা আঁকাতে সুন্দর লাগবে।
এটা একটা আবার ক্যামেরা নড়ে গেছে। তো যাই হোক, ক্যামেরা নড়ে গেলে রাগ করবা না। এটা পাইলাম। এইখান থেকে একটা দাগ যাবে, কিন্তু একটু পরে দিচ্ছি। আচ্ছা, প্রথমে যে এটা দিলাম না, এটা কিন্তু এই সোজা একবারে লাস্ট বরাবর চলে যাবে। এটা সোজা লাস্ট বরাবর চলে যাবে, একেবারে সোজা ওস্তাদ বরাবর। আচ্ছা, বরাবর চলে গেছে। তাহলে আমার দাগ কয়টা পেলাম? 1 2 3 4 5। আমি একটু সাইডটা দেখতেছি, কারণ আমি আর আগে করি নাই তো। আমি হঠাৎ করে পারবো না তো, আগে তো একবার করা লাগতো। ভুলভাল হইলে তোমার ভুলভাল বুঝাই দেবো তো। যাই হোক, এবার আবার একটা আমি ফোঁটা দিলাম, দিয়ে এই যে এখান থেকে আমি নিছিলাম না, এই বিন্দুটা যাবে কি এইভাবে চলে যাবে, এখানে এই মাথায় যায় ঠিক। এরপরে এই যে 1130, এই টেম্পারেচার কিন্তু ফাঁকা, এখানে কিন্তু এখনো কাজ করি নাই। তাহলে এই টেম্পারেচার সোজা করবো কি, মাঝ বরাবর একটা ফোঁটা দেব। মাঝ বরাবর ফোঁটা দিলাম, এখান থেকে আমার একটা সোজা দাগ চলে যাবে শেষ মাথা বরাবর গেল। এবার এটা যোগ করে দেব, এটা যোগ করে দেব। তারপর এটা মনে হয় সোজা লাইন হতো, যাই হোক একটু বাঁকা হয়ে গেছে, এটা সোজা লাইন হবে। এটা হাত দেখাইলাম দেখে বাঁকা হয়ে গেছে। এটা একটু কার্ভ হবে সামান্য, এখান থেকে চলে যাবে এই মাথা বরাবর। আর এই যে এই মাথাটা আছে না, এটা একটু ভালো করে আঁকায় দিই। এই যে এই মাথাটা যোগ হয়েছে, যে এখান থেকে আরেকটা চলে যাবে এই বরাবর, সোজা চলে যাবে। এই একটু বাঁকা হয়ে এখানে একটা বল এসে পড়লো, পরে টপাক করে ড্রপ খেয়ে আবার চলে গেল। এটা শেষ মাথায় মিলবে না, স্যার ফাঁকা রাখছিল, কেন ফাঁকা রাখছিল আমি জানি না। যাক, এটুকু বুঝলাম। তাহলে আমি আমার ডায়াগ্রামটা আঁকানো হয়েছে সম্ভবত। একবার স্যারেরটার সাথে মিলাই নিয়ে আমি দেখি যতদূর সম্ভব। হ্যাঁ, হয়েছে। তাহলে এই পয়েন্টগুলা নিচে একটু যোগ করে নিই, পয়েন্টগুলো নিয়ে নিই। এটা, তারপর এটা, তারপর এটা। তাহলে নিচে আমি ওই পার্সেন্টেজগুলো, কার্বনের পার্সেন্টেজ কোন টেম্পারেচারে ওই আয়রনটার কার্বনের পার্সেন্টেজ কত থাকে সেটা হচ্ছে লিখতেছি। তাহলে 0.008 লিখছি নিচে, তাহলে 0.025, 0.025, এরপরে হচ্ছে 0.1, তারপরে 0.18, তারপরে 0.50, তারপরে 0.80, তারপরে এটা হচ্ছে 2.0, এরপরে 4.3, অ্যান্ড সবার লাস্টে যেটা, এটা হচ্ছে 6.67। সবার লাস্টে যে এই লাইনটা না, এই লাইনটা মূলত হচ্ছে আয়রন কার্বাইডের লাইন। এটা হচ্ছে আয়রন কার্বাইড, এই লাইনটা আয়রন কার্বাইড, Fe3C, আয়রন CaR, আয়রন কার্বাইড। এটাকে আরেকটা নামেও ডাকে, সেটা হচ্ছে সিমেন্টাইট বলে, CEMENTITE, সিমেন্টাইট। মানে একটু পকি নাম দিছে আর কি, ভালোবাসার নাম দেখ, সিমেন্টাইট। তাহলে ডায়াগ্রামটা কিন্তু আঁকানো হয়ে গেছে আমার, মূল ডায়াগ্রাম আঁকানো হয়ে গেছে। এখন এটার ভেতরে বহুত কিছু আছে, সেগুলোতে যাব। মূল ডায়াগ্রামটা আঁকাইছি ঠিক আছে। এখানে একটা আয়তন, মানে এই যে একটা পোর্শন দেখতেছি, এই পোর্শনটা, তারপর এই যে এটা একটা, তারপর এটা একটা, এটা একটা, এটা একটা, এই বড় একটা, এটা, এটা প্রত্যেকটা না একটা একটা হচ্ছে মানে আয়রনের মানে ধর্ম প্রকাশ করে। তো ধর আয়রনটা গলে গেছে, গলে যাওয়ার কারণে প্রথমে যে গলা অবস্থা, সেই আয়রনকে একটা নাম দেয়। একটু তাপমাত্রা বেশি হয়ে গলতে চায়, ওই আয়রনকে আর একটা নাম দেয়। তো সেরকমভাবে এগুলোর একটা নাম দিছে। তো নামগুলো লিখে নেই, কালার পেন ইউজ করি। যেমন এই কালার দিয়ে লিখি। ফার্স্টে যে এই আয়রনটা দেখছি, এই পোর্শনে যে আয়রনটা আছে, এই আয়রনের নাম হচ্ছে আলফা আয়রন, আলফা আইআরএন আয়রন।
আলফা আয়রন বা আলফা ফেরাইট, FeRrite, ফেরাইট। এটা কোনটা? এটা হচ্ছে এই পোর্শনে, যেটা এখানে যে আয়রনটা আছে এটা। তারপরে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, তাছাড়া উপায় নেই। এই জায়গার যে আয়রনটা, এই আয়রনের নাম কি? এটা হচ্ছে ডেল্টা আয়রন। এই আয়রনটার নাম ডেল্টা আয়রন। আলফা আয়রন গেল, ডেল্টা আয়রন গেল। এরপরে হচ্ছে এটা তো সিমেন্টাইট, মানে আয়রন কার্বাইড, এটা তো বুঝছি। এরপরে এই জায়গাটায় এই যে আয়রনটা আছে না, এই আয়রনটাকে বলা হয় হচ্ছে গামা আয়রন। গামা আয়রন, বা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অস্টেনাইট, AUSTENITE, অস্টেনাইট। তাহলে মেইন আয়রন এ কয়টাই। আর এই যে বাহিরের অংশটুকু দেখতেছি না আমরা, বাহিরের যে অংশটা, এটা আমি এমনি ফোটা দিলাম। বাহিরের যে অংশটা, এই অংশটা হচ্ছে লিকুইড আয়রন, LIQUID, লিকুইড। বাহিরের অংশটুকু লিকুইড আয়রন। তো আমার যে আয়রনগুলোর নাম, সেগুলো লেখা হয়ে গেছে। এখন আমার কিন্তু ফাঁকা আছে, অনেকগুলো বক্স ফাঁকা আছে না, এই বক্সগুলোর নাম কিন্তু দেই নাই। এই আয়রনগুলোর নাম কি? তো এই আয়রনগুলোর নামগুলো হবে কি, এটা মিক্সড ব্রিড টাইপের হবে। ওই তো পার্সিয়ান বিলাই আছে না, দেশি আর পার্সিয়ান দুইটা মিলায়া মিক্সড ব্রিড বের করে, তো সেরকম এই আয়রনগুলো হবে মিক্সড ব্রিড আয়রন। কীভাবে? এটার নাম আলফা আয়রন, তাই না? আলফা বা আলফা ফেরাইট আয়রন। তো এইটা আলফা আর গামা, এই দুই আয়রনের মাঝখানে এটা না, আলফা আর গামা এই দুটার মাঝখানে এইটা, তাহলে এইটার নাম হবে আলফা প্লাস গামা আয়রন। তারপর দেখ, এখানে হচ্ছে এটা ডেল্টা আয়রন। তো ডেল্টা আয়রন আর লিকুইড আয়রন, এই দুইটার মাঝখানে এই অংশটুকু না, ডেল্টা আয়রন আর লিকুইড আয়রন এই দুইটার মাঝখানে এটা, তার মানে এটা হচ্ছে ডেল্টা প্লাস লিকুইড আয়রন। আচ্ছা, ডেল্টা আয়রন আর গামা আয়রন এই দুইটার মাঝখানে এই অংশটুকু না, তার মানে এটার নাম হচ্ছে ডেল্টা প্লাস গামা আয়রন। আচ্ছা, এরপরে দেখি গামা আয়রন আর লিকুইড আয়রন এই দুইটার মাঝখানে এই অংশটুকু না, তাহলে এটার নাম হবে গামা প্লাস লিকুইড আয়রন। আচ্ছা, গেল। এবার দেখি এই জায়গাটা, এই জায়গাটা কির মধ্যে পড়ছে? গামার মধ্যে পড়ছে, আর হচ্ছে আয়রন কার্বাইড বা সিমেন্টাইট। তো এই দুইটার মাঝখানে এই অংশটুকু না, তাহলে এটার নাম হবে গামা প্লাস সিমেন্টাইট লিখলে হয়, অথবা Fe3C। তো গামা প্লাস এইটাকে আবার আদর করে নাম দিছে, এই নামটা একটু পরে বলতেছি, এটা পাইলাম। আচ্ছা, তারপরে কি আসলো? আলফা আয়রন আর হচ্ছে সিমেন্টাইট এই দুইটার মাঝখানে এত বড় অংশ না, তাহলে এটার নাম হচ্ছে আলফা প্লাস Fe3C আয়রন। এইটুকু অংশ হচ্ছে এটা আলফা প্লাস সিমেন্টাইট। তাহলে আমরা কোনটা কোনটার মধ্যে কি কি সব বুঝতে পারলাম। প্রত্যেকটা বক্সের নাম দিছি না, একবার খেয়াল করে দেখি তো। না, এই জায়গায় বাদ পড়ছে। এখানে কি, এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে লিকুইড আয়রন আর এটা হচ্ছে সিমেন্টাইট, তাহলে এটার নাম হচ্ছে লিকুইড প্লাস সিমেন্টাইট। লিকুইড প্লাস সিমেন্টাইট। আচ্ছা, ঠিক আছে, আমার তাহলে প্রত্যেকটা আয়রনের নামকরণ হয়ে গেল। প্রত্যেকটা বক্সে যে যে আয়রন আছে সে সবগুলোর আমি নাম লিখে ফেলছি। ওকে, হ্যাঁ, ওকে। এই নামগুলো না, এই যে প্রত্যেকটার পাশে আয়রন লিখছি, বিয়ে করছি, এত ডিটেলস না লিখলেও হয়, বা এই তো আলফা ফেরাইট এগুলো কিন্তু আবার লিখতে হবে।
আলফা আয়রন বা আলফা ফেরাইট এটা লিখতে হবে, তারপর অস্টেনাইট এটা লিখতে হবে। অস্টেনাইট নামটা একটা জায়গায় উল্লেখ করতে হবে, যেমন ধর গামা আয়রনকে অস্টেনাইট বলে। এখানে দেখ আমি খালি লিখছি গামা প্লাস ডেল্টা, আর এখানে গামা প্লাস ডেল্টা লিখছি, এখানে কিন্তু হচ্ছে গামা প্লাস অস্টেনাইট লিখিনি, কারণ জায়গাটা ছোট। প্রতিবার অস্টেনাইট লিখতে পারিস, ভালো, না লিখলেও সমস্যা নাই। যে কোনো একটা জায়গায় অস্টেনাইট উল্লেখ থাকতে হবে, কারণ এগুলো হচ্ছে মেইন পয়েন্ট, স্যার বলে দিছে। এই মেইন পয়েন্টগুলো যদি না লিখিস তাহলে নাম্বার দিবে না। এটা হচ্ছে স্যারদের আই ক্যাচিং, এটা একটা মেকআপ। আচ্ছা, হয়ে গেল। এখানে একটা কাহিনী আছে। আমার ডায়াগ্রাম আঁকানো হয়ে গেছে, ডায়াগ্রামের মধ্যে কিছু খুঁটিনাটি কাজ আছে। সে খুঁটিনাটির কাজ কি? যে জায়গায় আমরা কে দেখব, কি দেখব, কে দেখব। আচ্ছা, এখানে লিখি যে জায়গায় আমরা কে দেখব, কে এর মতন অংশ এই ডায়াগ্রামের মধ্যে কোথায় কোথায় আছে, সেই জায়গায় আমার কি হবে, বিক্রিয়া হবে। নর্মালি আয়রনটা আছে, কোনো বিক্রিয়া নাই, কিন্তু যে জায়গায় আমার কে এর মতন অংশ আছে সেই জায়গায় আমার বিক্রিয়া আছে। সে কে এর মতন জায়গা কোন জায়গা আছে খুঁজি তো দেখি। ফার্স্টে কিটা দেখা যাচ্ছে, এই জায়গাটা দেখা যাচ্ছে, এই যে কে এর মতন জায়গা, এটা কে এর মতন না, কে এর মতন, একটা কে। আর একটা কে এর মতন কই পাওয়া যাচ্ছে, এখানে একটা কে এর মতন পাওয়া যাচ্ছে, দুইটা কে পাইলাম। আর একটা কে কই, এই যে মাস্টার মশাই এইখানে, কেটা লুকায়িত উল্টা কে হয়ে গেছে। ওকে, তাহলে কে এর মতন যে জায়গা পাবো, কে এর মতন যে জায়গা পাবো, সেই জায়গায় আমার রিয়াকশন আছে। রিয়াকশনটা কি নেওয়া হবে, আমি কয়টা জায়গা পাইলাম, তিনটা জায়গা, মানে 3 রিয়াকশন, তিনটা রিয়াকশন আছে। তো রিয়াকশনটা কি হবে জানো, এই যে কে এর যে দুইটা মাথা আছে না, এই মাথা আর এই মাথা, এই দুই মাথা মিলে যেটা হবে সেটা হবে এইটা, এখানে কে এর মুখের মধ্যে যেটা থাকবে সেটা হবে রিয়াকশন, উৎপন্ন প্রোডাক্ট। তাহলে বুঝতে পারলাম, মানে কে এর যে আছে, কে এর দুই মাথায় যে দুইটা জিনিস আছে, এই দুইটা মিলে বিক্রিয়া করবে, করে যেটা উৎপন্ন করবে সেটা হবে কে এর মুখের মধ্যে যেটা আছে সেটা। এখানে নামটা লিখে নিই, রিয়াকশনগুলোর নাম কি তাহলে আমাদের হচ্ছে, একটা হচ্ছে পেরিটেকটিক রিয়াকশন, 2 নাম্বার হচ্ছে ইউটেকটিক রিয়াকশন, 3 নাম্বারটা হচ্ছে ইউটেকটয়েড, TOID, ইউটেকটয়েড রিয়াকশন। তাহলে আমরা 3টা রিয়াকশন পাচ্ছি, কে এর মতন দেখতে 3টা রিয়াকশন পাচ্ছি। কোন রিয়াকশনে কি বলে নাম, এই যে এই রিয়াকশনটা আছে, এই রিয়াকশনটার নাম হচ্ছে ইউটেকটয়েড, UTECTOID, ইউটেকটয়েড। এই রিয়াকশনটার নাম কি, ইউটেকটিক রিয়াকশন। এই রিয়াকশনটার নাম ইউটেকটিক রিয়াকশন, এটা হচ্ছে ইউটেকটয়েড রিয়াকশন। আর বাকি থাকলো এটা হচ্ছে পেরিটেকটিক রিয়াকশন, এটা হচ্ছে পেরিটেকটিক রিয়াকশন। এক্ষেত্রে ইউটেকটয়েড আর ইউটেকটিক এই দুটো উল্টাপাল্টা হওয়ার একটা সম্ভাবনা আছে। পেরিটেকটিক প্যারা সবসময় উপরে থাকে, উপরে দিয়ে দিলাম, কিন্তু এই দুটো কোনটা হবে একটু মনে রাখার জন্য একটু বললাম, যে ইউটেকটয়েড, টয়েড, আর অস্টেনাইট, অস্টেনাইট, অতে অস্টেনাইট, ইউটেকটয়েড, স্বরেও কমন আছে, একটু বলার মধ্যে আর কি বলতেছি, মানে অস্টেনাইডের ইউটেকটয়েডের টেকটয়েড, অস্টেনাইট। যাই হোক, এটা একটু মিলে রাখবো যে অস্টেনাইটের এখানে ইউটেকটয়েড আর ইউটেকটিক ওপরেরটা। মানে এই বিক্রিয়াগুলো তাহলে একটু আসেন দেখি। কি বলছিলাম, যে দাঁড়া একটু খাতাটা সোজা করে নিই। আচ্ছা, এখন তাহলে কি বললাম,
পেরিটেকটিক রিয়াকশন। পেরিটেকটিক রিয়াকশন, আচ্ছা পেরিটেকটিক রিয়াকশনটা এটা, আচ্ছা সেটা বাদ দিয়ে আগে হচ্ছে ইউটেকটয়েড। ইউটেকটয়েডটা করাবো, ইউটেকটিক করাবো। আচ্ছা পেরিটেকটিকটাই করে আগে। পেরিটেকটিক রিয়াকশনটা কি? 1 নম্বর রিয়াকশন এখানে লিখলাম, ঠিক আছে? এটা হচ্ছে পেরিটেকটিক। আমি কিন্তু নাম্বার দিয়ে রাখছি, 1 নম্বর পেরিটেকটিক, 2 নম্বর ইউটেকটিক আর 3 নম্বর হচ্ছে ইউটেকটয়েড। তো আমি নাম্বার অনুযায়ী সিরিয়ালভাবে রিয়াকশনগুলো লিখতেছি। কি বলছিলাম যে কে এর 2 মাথায় যেটা থাকবে সেটা হবে কে এর 2 মাথায়, মানে এটা হচ্ছে কে, পেরিটেকটিকের কে। এখানে 2 মাথায় কি আছে? একটু ঝাপসা লাগতেছে নাকি? একটু ঝাপসা লাগতে পারে, একটু কষ্ট করে বুঝে নিস। এখানে কি আছে? কে এর মাথায়, কে এর মাথায়, এই মাথায় কি আছে? আলফা, আলফা আয়রন আছে না এই মাথায়, এই মাথাটায় আলফা আয়রন। তাহলে লিখবো আলফা আয়রন। সরি, আলফা আয়রন না তো, গামা ডেল্টা আয়রন। আমি উচ্চারণ উল্টাপাল্টা করছি, তাই তো বলি, মেলে না কেন? প্রথম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আমার হচ্ছে ডেল্টা আয়রন, ডেল্টা আয়রন এ মাথায়। এই মাথায় আমার কি তাহলে? এ মাথায় কি লিকুইড আয়রন না? হ্যাঁ লিকুইড আয়রন, এ মাথায় লিকুইড আয়রন। তাহলে LiQ লিকুইড আয়রন, যাই হোক বুঝে নিস, লিকুইড আয়রন। এটা থেকে আমার কি উৎপন্ন হবে? কে এর মুখের মধ্যে যেটা আছে, কে এর মুখের মধ্যে কি আছে? কে এর মুখ এদিক না, কে এদিকে মুখ, আমার কি আছে? গামা আয়রন, বা এটার নাম কি? অস্টেনাইট, AUSTENIT। এটা পেয়ে গেলাম। এখানে পার্সেন্টেজগুলো আমার লিখতে হবে, বুঝতে পারছিস? পার্সেন্টেজগুলো কি? গামার জন্য পার্সেন্টেজ কত? গামা আয়রনের পার্সেন্টেজ এইখানে এটা বিন্দু না, গামা আয়রনের কে এর 2 মাথা কি? এটা আর এটা। তাই গামার পার্সেন্টেজ কত? এই সোজা চলে আসি 0.10 পার্সেন্টেজ লিখলাম। আর লিকুইড একটু হোল্ড। আচ্ছা লিকুইড আয়রনের হচ্ছে পার্সেন্টেজ কত? লিকুইড আয়রন এটা না, লিকুইড আয়রনের পার্সেন্টেজ এই মাথা না, এই মাথায় লিকুইড আয়রন তো এই মাথায়, তাহলে এই মাথা সোজা লিকুইড আয়রন পার্সেন্টেজ 0.50। আচ্ছা আমি চলে গেছি। এটা কিন্তু এটার হচ্ছে গামার ইয়ে কত? আমার এই পয়েন্টটা হচ্ছে বিক্রি হয়েছে না, এই পয়েন্ট গামা, তাহলে এখানে হচ্ছে 0.18। ঠিক আছে, হয়ে গেছে। আমার বিক্রিয়া কিন্তু আমার উভমুখী। এটা যে গেছে না, এটা হচ্ছে এইদিকে একটা যাবে আর একটা হচ্ছে এদিকে আসবে, সবগুলো বিক্রিয়া উভমুখী। তাহলে এখন আচ্ছা ঠিক আছে, এটা উভমুখীর একটু কাহিনী পরে বলছে, তাপের কাহিনীটা একটু পরে বলতেছি। তারপর 2 নাম্বার গেলাম। 2 নাম্বারে কি হলো? 2 নাম্বারটা হচ্ছে ইউটেকটিক কোনটা? এইটা। ইউটেকটিকে সরি দেখতে পারোনি, ইউটেকটিকে কে এর 2 মাথা কোনটা? এই মাথাটা হচ্ছে এ মাথা, আর এই মাথাটা হচ্ছে এটা। তাহলে এই মাথাটা কি আছে আমার? এটা হচ্ছে গামা আয়রন। নিচে দেখি গামা প্লাস কি? প্লাস হচ্ছে সিমেন্টাইট, গামা প্লাস সিমেন্টাইটের সংকেত কি? Fe3C। ঠিক আছে, এটা উভমুখী বিক্রিয়া। এখন আমার উৎপন্ন কি হবে এটা বলো তো? উৎপন্ন কি হবে? হবে ওপরেরটা, কে এর মুখের মধ্যে যেটা থাকবে সেটা উৎপন্ন হয়। এটা কে এর মুখের মধ্যে আছে কোনটা? লিকুইড আয়রন আছে, তাহলে উৎপন্ন হবে আমার লিকুইড আয়রন। এখন আমার পার্সেন্টেজগুলো লেখা লাগবে। পার্সেন্টেজ কি? এই মাথারটা গামার পার্সেন্টেজ 2। তারপরে হচ্ছে Fe3, এটার পার্সেন্টেজ হচ্ছে 6.67। আর লিকুইড আয়রনের পার্সেন্টেজ কত? এতে বিক্রিয়া ঘটছে আমার এই জায়গায়, এই পয়েন্টে, তাহলে এই সোজা 4.3। পার্সেন্টেজগুলো লিখে ফেললাম 4.3। আচ্ছা এরপর আসি আমি 3 নম্বর বিক্রিয়ায়। 3 নম্বর বিক্রিয়া কোনটা? ইউটেকটয়েডের 2 মাথা কি আছে? এইতে সোজা এই মাথায় এটা এক মাথা, এই সোজা এটা আর এক মাথা। তাহলে এক মাথায় আছে হচ্ছে আমার আলফা আয়রন এক মাথায়। তাহলে আমার এটা কি হচ্ছে? আলফা আয়রন প্লাস আর এক মাথায় আছে হচ্ছে সিমেন্টাইট।
সিমেন্টাইট বা Fe3C। সিমেন্টাইট লিখলেও লিখতে পারি, সমস্যা নাই। এটা উভমুখী বিক্রিয়া। বিক্রিয়া উৎপন্ন কি হবে এটাতে? ইউটেকটয়েডে উপরে কি লেখা আছে? গামা আয়রন, মানে অস্টেনাইট, গামা আয়রন বা অস্টেনাইট। আমি সংক্ষেপে বোঝানোর জন্য বললাম, খালি অত না লিখি, ঠিক আছে? তাহলে আমি পার্সেন্টেজগুলো লিখে দিব নিচে সাইডে ব্র্যাকেটে। এটা কি আছে পার্সেন্টেজ? গামা আলফা আয়রনের পার্সেন্ট হচ্ছে 0.025, আলফা আয়রনের 0.025। তারপর Fe3C এটা হচ্ছে 6.67। আর এতে কি উৎপন্ন হলো? উৎপন্ন হলো আমার হচ্ছে গামা আয়রন। গামা আয়রনের পার্সেন্টেজ কত? 0.8। ঠিক আছে? তাহলে আমার বিক্রিয়াটা হয়ে গেল। এখানে বিক্রিয়াটা বললাম যে উভমুখী বিক্রিয়া, তাই না? উভমুখী বিক্রিয়াতে হচ্ছে তাপের প্রভাব থাকবে। তো এখানে আমরা দেখি 1 নাম্বার যে বিক্রিয়াটা, এটাই 1 নাম্বার বিক্রিয়াটা কোনটা যেন দেখলাম, এটা। আচ্ছা, এই বিক্রিয়াটায় তাপের প্রভাবটা দেখি। তাপ এখানে কোন দিকে আছে? উপরের দিকে বেশি না? উপরে তাপ বেশি না? 1535 উপরে বেশি, আর হচ্ছে নিচের দিকে গেলে কম। তাহলে আমার হচ্ছে কি বিক্রিয়াটা কোন দিক হচ্ছে? বিক্রিয়াটা আমার এই দিকে হচ্ছে না? যদি এভাবে দেখে এই দিকে হচ্ছে না বিক্রিয়াটা? তাহলে আমি যদি আমার তাপটা কমাই, তাহলে আমি এই উৎপাদটা পাচ্ছি, গামাটা পাচ্ছি। তাহলে তাপটা কমাচ্ছি, মানে ডেল্টা প্লাস এইটা প্লাস এইটা যুক্ত হচ্ছে হয়ে তাপটা যখন কমতেছে তখন আমার এটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে কুলিং। আর যখন এটা থেকে এটাতে যাব তখন আমি হচ্ছে ধর গামা থেকে উপরেটায় যাচ্ছি, মানে উৎপাদ থেকে আমি বিক্রিয়কে যাচ্ছি। এক্ষেত্রে তাহলে আমার কি হচ্ছে? উল্টা দিক হচ্ছে না? গামা থেকে ওই দিকে যাচ্ছি, তার মানে আমার বেশি তাপের দিকে যাওয়া লাগতেছে না। তাহলে আমার এটা হচ্ছে হিটিং। তাহলে এটা সহজে বলি, এটা হচ্ছে গামা প্লাস, এটা কয় নাম্বার বিক্রিয়া? ইউটেকটিক। ইউটেকটিকের ক্ষেত্রে কি হচ্ছে? আমার এইটা আর এইটা, এই দুইটা এসে ইউটেকটিক তৈরি হচ্ছে, লিকুইড আয়রন তৈরি হচ্ছে। তাহলে আমার বিক্রিয়াতে উৎপন্ন হচ্ছে লিকুইড আয়রন। এটা উপরে আসে না, মানে আমার তাপ, এটা হচ্ছে হিটিং হচ্ছে। তাপ বেশি দিলে আমি লিকুইড আয়রন পাচ্ছি। তাহলে এটা হচ্ছে হিটিং হবে, উপরে হিটিং হবে। গ্রাফের উপরের দিকে যাচ্ছি মানে তাপ বাড়াচ্ছি, মানে আমার লিকুইড আয়রন পাচ্ছি, তাহলে হিটিং। আর যদি আমি পিছনের দিকে আসি, তাপ কমায় দিই, তাহলে আমি আবার রিভার্স পায়ে যাব, এই দুটা পায়ে যাব, তাহলে আমার এটা হবে কুলিং। বুঝতে পারছি? বুঝতেছি না কতটুকু বুঝাইতে পারছি। যাই হোক, যদি না বুঝতে পারিস তাহলে আবার আমার কল দিস। এটা হচ্ছে আলফা আয়রন প্লাস এটার ইউটেকটয়েড। এটার ক্ষেত্রে কি হচ্ছে? এই দুই বিক্রিয়াটা, এইটা আর হচ্ছে এইটা, দুইটা মিলে উপরেরটা তৈরি হচ্ছে, উপরে যাচ্ছি আমি, বিক্রিয়কটা উপরে। তাহলে আমার এটা হচ্ছে হিটিং, উপরে হবে হিটিং। তাপ দিলে আমার সামনে যাচ্ছে বিক্রিয়াটা, আর যখন আমি তাপ রিডিউস করতেছি তখন আমার বিক্রিয়াটা পিছনে চলে আসতেছে, কুলিং। হ্যাঁ, তাহলে আশা করি বুঝাতে পারছি। কে এর কাহিনীটা বললাম, কে এর দুই মাথায় যেটা থাকবে সেটা হবে, কে এর মুখের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে উৎপাদ। এই দুটো বিক্রিয়া করবে, এটা হবে উৎপাদ। যা মনে হচ্ছে সবই পড়াইছি, কীরকম যে পড়াইছি বুঝিনি, কয়েকটা বাদ পড়ছে সম্ভবত। এই যে প্রথমে যে আমার এটা ছিল না, এই পয়েন্টটা হচ্ছে পিওর আয়রন। একটা আয়রন পিওর ছিল, সেখান থেকে আমার এতগুলো ধাপে চলে গেল আয়রনটা। আচ্ছা, এখানে কিছু কথা আছে। সে কথাটা হচ্ছে এই যে গামা প্লাস সিমেন্টাইট এটা আছে না, এটাকে হচ্ছে বিজ্ঞানীরা একটু সুন্দর নামে ডাকছে। আমরা আমাদের প্রকৃতির কত কি নামে ডাকি, তো বিজ্ঞানীরাও আবিষ্কার করার ফলে এটার একটা সুন্দর নাম দিছে। সেটার নাম হচ্ছে লিডেবুরাইট। এটার নাম দিছে লিডেবুরাইট। তারপর এটা আছে না আলফা প্লাস সিমেন্টাইট, এটার নাম দিছে হচ্ছে পারলাইট, PEARLITE, পারলাইট। এটার নাম দিছে পারলাইট।
এগুলা নাম দিয়েছে। আর এই জায়গায় এখানে কিন্তু আরও অনেক খণ্ড আছে, এই যে এইগুলো আছে না, এগুলো কিন্তু আরও খণ্ড আছে, অনেক কিছু আছে। স্যার অত পড়ায়নি, অত জটিল আমরা নিতে পারবো না, সেজন্য স্যার পড়ায়নি। তো এই ক্ষেত্রে লাস্টে স্যার আরেকটা কথা বলছিল, সেটা হচ্ছে এই যে এইটুকু অঞ্চল আছে না, এই বিক্রিয়াটার, এই যে এই বিক্রিয়াটা ইউটেকটয়েড, এই বিক্রিয়াটার এই আগের যে অংশটা, এই অংশটাকে বিজ্ঞানীরা একটা নাম দিছে, আইপো ইউটেকটয়েড রিজিয়ন, মানে আইপোটিক ইউটেকটয়েড রিজন, মানে আইপো বলতে আগের বোঝাচ্ছে সম্ভবত, মানে আগের অঞ্চল, রিজন মানে তো অঞ্চল, মানে ইউটেকটয়েডের আগের অঞ্চল। আর এই পোর্শনের পরেটুকু যেটা, মানে এই যে দাগটা দেখতেছি, এটার পরে যে অংশটুকু, এই অংশটুকুর নাম দিছে হচ্ছে আইপা ইউটেকটয়েড রিজিয়ন। এটা স্যার একটু অতিরিক্ত ইনফরমেশন দিছে। এই তাহলে এতক্ষণ অনেক বকবক করলাম, প্রায় 30 মিনিট ধরে বকবক করলাম। আশা করি সব বোঝাইতে পারছি। হ্যাঁ, বুঝাইতে সম্ভবত পারছি। তাহলে আজকে এই পর্যন্তই। ডায়াগ্রামটা খুব ভালো মতো পড়বেন। একবার লাস্ট একটা দেখায় দিই, দেখা যাচ্ছে কি না একটু ক্যামেরাটা ঠিক করে নেই। হ্যাঁ, অনেকটাই দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডায়াগ্রাম, পারলে একটা স্ক্রিনশট নিতে পারেন, অথবা আর বিক্রিয়াগুলো হচ্ছে এই বিক্রিয়াগুলো, লেখাগুলো বুঝতে পারবেন কিনা সমস্যা, একটু ঝাপসা হয়তো বা, কষ্ট করে বুঝে নিন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।